আমার যদি সত্যিকারের পছন্দের খাবার বলি, ওটা একটা চাটগাইয়া কুইজিন, নাম হচ্ছে হাইসা দিয়ে রে উনি দিয়ে রে বাই। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন। প্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চরণ চুকলের মতোই প্রিয় নির্মাতা আশফাক নিপুণ আমাদের ভীষণ প্রিয় এবং তাকে আমরা চাই আমাদের প্রত্যেকটা আয়োজনে, কারণ তাকে একবার চেনার পর ভুলে যাওয়া খুবই কঠিন। সুদর্শন এই নির্মাতাকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের স্যান্ডালিনার রূপকথা। আশফাক নিপুণ এই সময়ের আলোচিত ও জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম। মহানগর এবং মহানগর 2 ওয়েব সিরিজের জন্য শ্রেষ্ঠ পরিচালকের মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি। দ্বন্দ্ব সমাস ও এই শহরের নাটকের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার। মায়া ছিল তার প্রথম নির্মিত নাটক। অভিনেতা ও মডেল হিসেবেও তিনি সমান জনপ্রিয়। স্যান্ডালিনার রূপকথায় আমাদের আজকের অতিথি আশফাক নিপুণ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজ আপনাকে কোনো কাজ নিয়ে প্রশ্ন করব না। ইউজুয়ালি আপনাকে যে ধরনের প্রশ্ন শুনতে হয় কাজ নিয়ে, তেমন কিছুই করব না। ইজ ইট ওকে? থ্যাংক ইউ সো মাচ। আপনি নিজেই তো এত ভালো কথা বলেন, আপনাকে আসলে প্রথমে কি প্রশ্ন করব, এটা যদি আপনি হেল্প করেন আমাকে। আমি ভালো কথা বলি? হ্যাঁ। তাই? আচ্ছা, এখন এই যে এই কথাটা বলেই আপনি আমাকে অপ্রস্তুত করে দিলেন। যা ইচ্ছা জিজ্ঞেস করেন। আমার একজন মেল ফ্রেন্ড আমাকে একটা প্রশ্ন করতে বলেছে, সেটা করি? হ্যাঁ, শিওর। ওকে। আমরা দেখেছি আপনি আপনার স্ত্রী আমাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী এলিতা আপুকে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো শোতে খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেন এবং তার অনেক ক্রেডিটস দেন আপনার জীবনে। এটা দেখার পরে অনেক ছেলেই আসলে কিন্তু খুবই হতাশ হয়। আপনি কি এটা জানেন? হতাশ হবে কেন? তাকে অনেক বেশি পছন্দ করেন, একটু বিপাকেও পড়ে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনে হয় কি যে যেটা আমি করি ওটা ভেরি জেনুইনলি আসে আমার আসলে ওর জন্য, কারণ যতটুকুই আমি এখন পর্যন্ত যা কিছু করতে পেরেছি এটার পেছনে আসলে ওর অবদান অনেক বেশি। ও আমাকে যে স্পেসটা দেয়, যে ক্রিয়েটিভ ফ্রিডমটা দেয়, বাংলাদেশের মতো একটা জায়গায় আসলে ফিল্ম মেকার হওয়া খুব ডিফিকাল্ট, কারণ আপনি এটা প্রপার একটা ইন্ডাস্ট্রির মতো করে চলে না এখন পর্যন্ত। সো সেখানে আপনার পার্টনারের হেল্পটা সবচেয়ে বেশি দরকার। সো ওই হেল্পটা আমি পাই এবং আমি জানি যে সেও স্ট্রাগল করে, আর শুটিংয়ের সময় বা যে কোনো সময় আমি খুব ব্যাড মুডে থাকি, সো ইমিডিয়েট ইম্প্যাক্টটা ওর উপরে পড়ে। তো ন্যাচারালি ওর প্রতি আমার এক ধরনের কৃতজ্ঞতা বোধ এটা থাকে। আর আমার মনে হয় কি যে আপনি যদি একটা খুব সাকসেসফুল, সুন্দর, হেলদি একটা যদি সম্পর্ক রাখতে চান আপনার স্পাউসের সাথে, তাহলে অবশ্যই পারস্পরিক সম্মানবোধটা হচ্ছে সবচেয়ে প্রথম। সবাই বলে কি যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটাই সবচেয়ে বেশি দরকার। আমি একটু উল্টা করে বলি, আমি বলি ভালোবাসাটা সেকেন্ডারি, কিন্তু আসলে ওই সম্মানবোধটা যেটা বলা হয় যে রেসপেক্টিং ইচ আদার, ওটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন হয় কি রিলেশনশিপটা ব্যালেন্সে থাকে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, আপনাকে যদি বলি যে আপনার স্টাইল স্টেটমেন্ট নিয়ে সবসময় দেখেছি আপনি ভীষণ ক্যাজুয়াল থাকেন, এমনও দেখেছি বিয়ে বাড়িতে আপনি জাস্ট ফর্মাল গেটআপে চলে গেছেন। আপনাকে যদি এক বাক্যে বলি যে আপনার স্টাইল স্টেটমেন্টটাকে ব্যাখ্যা করুন, কি বলবেন? আমার মনে হয় কি আমি খুব ক্যাজুয়াল থাকার চেষ্টা করি, মানে খুব যে ফর্মাল হতে হবে আবার বেশি ইনফর্মাল হতে হবে বিভিন্ন জায়গাতে, সেরকম না। যেটা ক্যাজুয়ালি, যেটা আসলে আমাকে ফিট করে বা যেটা পরে আমার আরাম লাগে, আমি সবসময় ওটাই আসলে করার চেষ্টা করি। পাঞ্জাবিতে আমাকে অনেকে বলে যে খুব ভালো দেখায়, তো সেজন্য আমি মাঝে মাঝে বডি ফিট পাঞ্জাবিগুলো পরি যখন এই ধরনের প্রোগ্রাম হয়। আর আমার একটা ট্রেডমার্ক একটা টি শার্ট আছে যেটা বাংলাদেশে কেউ পরে না, শুধু আমারই আছে ওটা, এবং আমি ওইটা রেগুলার ক্যারি করি আর কি সবসময়। সেটা কার ডিজাইন করা? সেগুলো তো বলা যাবে না। It's a secret.
আপনার বাবা প্রয়াত হয়েছেন অনেক বছর, প্রায়শই তার একটা ছবি আপনি প্রায় আপলোড দেন ফেসবুকে, খুবই ড্যাশিং একটা পোজে তিনি ছবি তুলেছেন। বাবার ফ্যাশন সেন্সের কোন দিকগুলো ভীষণ ভালো লাগে এবং আপনাকেও ইন্সপায়ার করে, কিভাবে ব্যাখ্যা করবেন তার প্রথম ফ্যাশন কথা, আমার বাবা তো মারা গেছেন অনেক আগে, যখন আমি আসলে ক্লাস 7-এ পড়ি। এই সময় ছোটবেলার একটা স্মৃতি মনে আছে, আমার বাবা ইয়েতে থাকতেন, আবুধাবি থাকতেন, ওখানে কাজ করতেন, ইঞ্জিনিয়ার ছিলেন। সো উনি বছরে একবার আসতেন ছুটিতে, এবং উনি আসার পরে উনি ঘড়ি কলম সব কিছু খুলে খুলে রাখতেন। একটা অদ্ভুত কলম ঘড়ি সবখানে একটা অদ্ভুত পারফিউমের স্মেল আসতো। এটা না, আমি আর আমার ছোট ভাই, আমরা দুজন, আমরা প্রায়ই বাবা যখন খেতে গেলেন অথবা হয়তো শাওয়ার নিতে গেলেন, আসার পর এয়ারপোর্ট থেকে আসার পরে আমরা সারাক্ষণ খালি ওটা স্মেল করতাম। কারণ এটা না, আমার এখনো এটা আমার কাছে রহস্য যে উনি কি পারফিউমটা ইউজ করতেন, কিন্তু এতটাই ইম্প্যাক্টফুল ছিল যে সেটা স্মেল আমি এখনো পাই। উনি অনেক আগে থেকে অনেক স্টাইলিশ, অনেক ড্যাশিং এবং ভেরি প্রিম অ্যান্ড প্রপার ছিল। আমি ওইটার আসলে মানে কি বলবো, মানে 99 ভাগও পাই নাই, মানে 1 ভাগ যদি কিছুটা পেয়ে থাকি তো পেলাম, কিন্তু আসলে ফ্যাশন স্টেটমেন্টে উনি ওই সময় অনেক ড্যাশিং ছিলেন। তা তো বটেই। এখন তো মানে বর্তমান সময়ে তো আপনি আপনার নিজের পছন্দসই কাপড় চোপড়ই পরেন, কিন্তু ছোটবেলায় বা ছোটবেলা থেকে একটু বড় হওয়ার সময়টাতে আপনার বাবা মা আপনার স্টাইল, কাপড় চোপড়, তারপর স্বাস্থ্য সুরক্ষা সব দিক দিয়ে মানে কোন জায়গাগুলোতে বেশি জোর দিতেন? আমার ফ্যাশন সেন্স আসলে গ্রো করেছে অনেক পরে এসে, টিনেজেরও পরে। আমার এখনো মনে আছে, আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তো আমি সবসময় চুল একভাবে আঁচড়াতাম, মানে একদিকে সিথি করে আঁচড়াতাম। তারপর কোথায় গিয়ে জানি তখন টেলিভিশনে দেখলাম কি যে চুল এভাবে ব্যাক ব্রাশ করা যায়। হ্যাঁ, এখন যেহেতু আমি একদিকে সিথি করে আঁচড়াতাম, আমি ব্যাক ব্রাশ করার পরে ওটা মাঝখানে সিথি হয়ে খুব অদ্ভুত একটা জিনিস হয়ে যেত। হ্যাঁ, সো আমি খুব চেষ্টা করতাম যেন চুল ফুলে থাকে। এখন টেলিভিশনে অ্যাক্টরদেরকে, স্টারদেরকে দেখে মনে করতাম কি শুধু আঁচড়ালেই চুল ফুলে যায়। হ্যাঁ, সো আমি করতাম কি, শাওয়ারের পরে চুল আঁচড়ে আমি এরকম করে রাখতাম, মনে হতো যে চুলটা যেন বসে। হ্যাঁ, আমি অনেক পরে এসে বুঝলাম যে না, চুলে জেল ইউজ করতে হয় বা কিছু ক্লে ইউজ করতে হয় বা পমেড ইউজ করতে হয়। সো ছোটবেলায় ফ্যাশন সেন্সটা আসলে অনেক পরে ডেভেলপ করেছে, কারণ ওইভাবে যে ফ্যাশন নিয়ে কাজ করা অথবা পার্সোনাল ফ্যাশন সেন্সটাকে গ্রো করা ওটা খুব বেশি ছিল না। একটা জিনিস ছিল, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। ওটা হচ্ছে সবসময় ছোটবেলা থেকে আমার বাসা থেকে, ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমি এখন বুঝি, ছোটবেলায় বুঝতাম না যে আম্মা এটা এখনো করে না আমার সাথে। আমি যখন চিটাগংয়ে যাই, দুপুরের ভাত দিব না যদি গোসল করে না আসো। হ্যাঁ, মানে গোসল করে আসতে হবে, তারপরে হচ্ছে ভাত খেতে পারবো। তো এটা এখন আরো মোর বুঝতে পারি, এটা পরে গিয়ে আসলে এখন অনেক বেশি ভ্যালু অ্যাড করেছে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো এখন আপনার পোশাক, তারপর আপনার অ্যাকসেসরিজ, ওয়াচ, এই সব কিছু কি আপনি কেনেন নাকি আপনার স্ত্রীর ভূমিকা থাকে এখনো সবচাইতে বেশি? 100% এলিটার ভূমিকা। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কোন পারফিউম ইউজ করি, তাহলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ ও যখনই বাইরে যায়, ও তখন বাইরে থেকে যে পারফিউমগুলো নিয়ে আসে আমার জন্য, তখন কোনো একটা নিয়ে আসছে, ও বললো যে এটা বেটার, আমি এখন ওটা ইউজ করতেছি। ঘড়ি যেটা, এটা যে ঘড়িটা আমি পরে, এটা হচ্ছে আমার বিয়ের ঘড়ি। মানে বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে যে ঘড়িটা দিয়েছিল, ওইটাই আমি সবসময় পরি। আর যদি আমি কাপড়ের ক্ষেত্রে বলি, তাহলে সেটা আমি আমার পছন্দে পরি নর্মালি এরকম। এবং একটা চেঞ্জ হয়, যেমন আমি বলি, আমি যখন আরো ইয়াং ছিলাম, তখন আমি জিন্স খুব পছন্দ করতাম, এবং এটা সবাই পছন্দ করে, ইয়াংরা সব জিন্স পছন্দ করে। যত আমি বড় হচ্ছি বা বয়স হচ্ছে, এখন আমার জিন্স অনেক আনকমফোর্টেবল লাগে। এখন আমার ভেরি ক্যাজুয়াল ওয়্যার বা থাকে না যে, এগুলো আমার কাছে মনে হয় যে আরো মোর কমফোর্টেবল। আমার প্রথম জিন্সের প্যান্ট, আমি বাসায় এসে খুব বলছিলাম যে জিন্স পরতে হবে, জিন্স পরবো, নইলে আসলে মানে স্টাইলিশ লাগে না। আম্মা আমাকে নিয়ে গেছিল চিটাগংয়ে, জহুর হকার্স মার্কেট বলে একটা মার্কেট আছে, ওই মার্কেটে নিয়ে গিয়ে আম্মাই বসে বসে সেলাই দিছে, মানে বসে কারিগরকে দিয়ে যে এই মাপ হবে, এটা হবে, ওইটা হবে না, ওই জিনিসটা। তো তখন খুব লজ্জা লাগছিল যে বন্ধু বান্ধব তখন হচ্ছে কি যে একা একা গিয়ে কিনে ফেলে, যে এটা ভালো লাগলো, এটা কিনে ফেললো। আমি জিন্স পরবো, সেটা আমার আম্মা
ঠিক করে দিচ্ছে যে জিন্স, কারণ কতটুকু এদিকে ছিঁড়া মাপ থাকতে হবে। পারবে না, ও। এদিকে এটা থাকতে পারবে না। ওই যে তখন তো এই ধরনের দুঃখ লাগেনি স্টাইল তখন? ছিল। হ্যাঁ দুঃখ লাগেনি তখন? হ্যাঁ, তো না দুঃখ হচ্ছে তখন মনে হচ্ছিল কেউ দেখে ফেলে কিনা, যে যদি কেউ দেখে ফেলে যে আমি আম্মা নিয়ে আসছে আমাকে। বাট এরপর তো আমি আমার মতো করি। এমনিতে মানে বর্তমান জীবনে আপনি কতটা ব্র্যান্ড কনসিয়াস? আমি আসলে খুব বেশি ব্র্যান্ড কনসিয়াস না, যদি আমি বলি যে একদম এই ব্র্যান্ডেরই পড়তে হবে বা এটা করতে হবে, যেমন এমন ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা খুব বেশি ম্যাটার করে না। পারফিউমের ক্ষেত্রে হয়তো করে, আমার সিকেবি খুব পছন্দ, কিন্তু নট নেসেসারিলি সিকেবি না থাকলে আমি আসলে যে আজকে বাসা থেকে বের হব না, ওই ধরনের কোনো রিজিডিটি নাই আমার। এমনিতে চুল কোথা থেকে কাটা হয়? চুলের ব্যাপারে একটা হয় কি যে এটা আমার ধারণা সব ছেলেদের হয়, সব ছেলেদের হয় বলবো না, মোস্ট Maximum ছেলেদেরই হয়। ম্যাক্সিমাম ছেলেদের হয়। সে হচ্ছে পছন্দের একজন নরসুন্দর থাকে যিনি হচ্ছে চুল কেটে দিবেন, মানে এর বাইরে আর কাউকে দিয়ে চুল কাটাতে চায় না। এটা কিন্তু ছেলেদের হয় যে উনি না থাকলে আমি ওয়েট করব বা পরের দিন আসবো, কিন্তু অন্য মানে বিভিন্ন ধরনের নরসুন্দররা চুল কাটবেন এইটা খুব একটা বেশি হয় না। সো আমারও এরকম একজন আছে যাকে আমি ফোন দিই, সে যদি ফ্রি থাকে তখন যাই, তখন তারপরে যায়। কাটি। হ্যাঁ, ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্টেবল করতে আসলে কোন কোন দিকে নজর দেওয়া দরকার একজনের, এবং সে যদি একজন সেলিব্রিটি হন? ক্যামেরার সামনে ক্যাজুয়াল থাকতে পারাটাই হচ্ছে সবচেয়ে বেশি সেটা দরকার। কোন অর্থে? ড্রেস আপ, গেট আপ অর অ্যাটিটিউড? যদি আমি ড্রেস আপের কথা বলি, তাহলে এমন কিছু পরা উচিত না যেটাতে আসলে তাকে আনকমফোর্টেবল লাগবে। এটা বোঝা যায়। ক্যামেরার একটা মজা কি, আপনি কোনো কিছুই ক্যামেরার সামনে লুকাতে পারবেন না, আচ্ছা। মানে ক্যামেরা ধরে ফেলবেই। সো ন্যাচারালি এমন কিছু পরা উচিত না যেটাতে তাকে আসলে খুব আনকমফোর্টেবল লাগে সেই জায়গাটায়। আর আপনাকে আসলে ক্যামেরার সামনে তখনই খুবই আকর্ষণীয় লাগবে যখন আপনি খুব আপনার বাংলা খুব ভালো হবে, তখন আপনি খুব সুন্দর করে কথা বলতে পারবেন, ভোকাবুলারি যদি স্ট্রং হয়, হ্যাঁ। মানে শব্দ ভান্ডার যদি আসলে বেশি থাকে। সো ন্যাচারালি ক্যামেরার সামনেই যারা আসেন, সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক বা যে কোনো ইন্টারভিউতে হোক, আমার মনে হয় যে একটু হোমওয়ার্ক করে আসতে পারলে ভালো। আমরা দেখেছি যে আপনি খুবই ঘন ঘন বলতে গেলে হেয়ার স্টাইল চেঞ্জ করলেন। আচ্ছা, একটা সময় আপনাকে দেখেছি আপনি গজনির লুক নিয়েছিলেন, জাস্ট লাইক আমির খান। তার মানে বোঝাই যায় যে আপনি কারেন্ট ট্রেন্ডের সাথে একদম তাল মিলিয়ে চলতে বড্ড একটা সময় ভালোবাসেন। ছিলাম, তখন আসলে আমি চুল লম্বাও করতাম, আমি গাজিনীর মতোও করতাম, আমি একদম অন্য স্টাইলে, মানে চুলের উপর দিয়ে সব এক্সপেরিমেন্টগুলো। যখন আমি সহকারী পরিচালক ছিলাম মোস্তফা সরোয়ার ফারুকের, তারপর আস্তে আস্তে কেন জানি চেঞ্জ করাটা কমে গেল। আমার মনে হয় মুরব্বী হচ্ছে সেজন্য বোধহয় কমে যাচ্ছে। যে সময়ের সাথে সাথে তো আসলে অনেক চেঞ্জেসই আসে। আমরা জানি যে গুলশানে আপনাদের একটা রেস্টুরেন্ট আছে যেটার খাবার তো খুবই ভালো, পরিবেশটাও সবাই ভীষণ পছন্দ করে। তো এবার আপনার ফুড হ্যাবিটস নিয়ে শুনবো, কি খেতে ভালোবাসেন, কি এড়িয়ে চলেন, সবকিছু। মেজবানি আমার খুব পছন্দ, কিন্তু রেগুলার খাই না, মানে কালে ভদ্রে। কিন্তু আমার যদি সত্যিকারের পছন্দের খাবার বলি, ওটা একটা চাটগাইয়া কুইজিন। প্লিজ বলো। চাটগাঁয়া কুইজিন, এটা যদি চাটগাঁয়ারা দেখেন তাহলে বুঝতে পারবেন। নাম হচ্ছে হাইসা দিয়ে রে উনি দিয়ে রে বায়ুন। আমাকে একটু ভেঙে ভেঙে বলুন। হাইসা হাইসা দিয়ে রে বায়ুন উনি, আচ্ছা, মানে হাইসা দিয়ে রে বায়ুন উনি। হ্যাঁ, উনি, আচ্ছা। শিমের বিচি দিয়ে বেগুন এবং শুটকি। শুটকি। বায়ুন হচ্ছে বেগুন, আর বাহ। শিমের বিচিকে চাটগাঁয়া ভাষায় বলে হাইসা। আচ্ছা, হ্যাঁ, সো হাইসা দিয়ে রে বায়ুন উনি। সো ওইটা আমার সবচেয়ে পছন্দের তরকারি, মানে ওইটা দিলে আমি প্লেটের পর প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। ডাল আমার খুব পছন্দ, মানে ডাল না হলে আসলে আমার খাবারটা জমে না। প্রত্যেকের জীবনে যেমন আপস এন্ড ডাউনস থাকে, সবার জীবনে এরকম থাকে। শিল্পীদের বেশি থাকে, শিল্পীদের বেশি থাকে যেহেতু তারা অনেক বেশি সেনসিটিভ হন। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু আমরা কখনোই ভেঙে পড়তে দেখিনি। নর্মাল লাইফে যখন হতাশা গ্রাস করে, তখন ছোট্ট করে যদি এক বাক্যে বলেন যে হতাশা কাটাতে কি করেন? হতাশা কাটানোর সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে সময়টাকে আসলে বইতে দেয়া। মানে যদি আপনার হতাশ লাগে, হতাশা তো শুধু মনের না, হতাশার একটা ছাপ কিন্তু শরীরে পড়ে, মানে ওটা শরীরের ভেতর দিয়ে যেতে হবে। অতটুক পর্যন্ত সময়টা দিতে হবে আসলে ওই হতাশাটা কাটানো। আমরা যেটা করি কি, হতাশ হলেই হতাশাটা কাটানোর জন্য নানান কিছু করার চেষ্টা করি, ভুলে থাকার চেষ্টা করি, আমরা ইমিডিয়েটলি এটা করি নইলে ওটা করি। তাতে আমার মনে হয় যে ওই যে শর্টকাট রেমেডি করার চেষ্টা করি। শর্টকাট রেমেডি নাই, আপনাকে একটু যে কোনো কারণে হলে সেটা আপনার ভেতর দিয়ে আগে যেতে হবে। এটা কোনো না কোনো কারণেই তো আসছে, সো ওই কারণটা আসুক এবং এটা চলে যাক, অতটুকু করে দাও। সত্যি কথা, আড্ডা দিতে দিতে কোথায় যেন হারিয়ে গেছিলাম, তবে সেখান থেকে আবারও ফিরে আসবো, কারণ এবার আমরা নতুন একটা সেগমেন্ট শুরু করবো, which is rapid fire।
দেখা যাক কতটা ভয় পাওয়াতে পারি। তবে আমাদের র্যাপিড ফায়ারের বেশ কতগুলো নিয়ম রয়েছে, যেমন আপনি কোনো ডিপ্লোম্যাটিক আনসার দিতে পারবেন না, কোনো প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না। আমি খুবই ফাস্ট আপনাকে কোয়েশ্চেন করব এবং আপনাকেও র্যাপিডলি আনসার করতে হবে এবং যে উত্তরগুলোর মধ্যে থাকতে হবে ফায়ার। রেডি? হ্যাঁ, কতগুলো শর্ত সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, ওকে যাই। আচ্ছা, আপনার চোখে বাংলাদেশের সবচাইতে সুন্দরী তারকা, ওকে? 3 জন নারী তারকা। বিবি রাসেল, অপি করিম, মেজবাহ চৌধুরী। আচ্ছা, সবচাইতে সুন্দর 3 জন পুরুষ তারকা। শাকিব খান, আফরান নিশো, আর হচ্ছে নোবেল ভাই। কলিগদের মধ্যে কার ফ্যাশন সেন্স আপনাকে ভীষণ মুগ্ধ করে? তাহসানের ফ্যাশন সেন্স ইজ ভেরি গুড। আমার আদনানের ফ্যাশন সেন্স খুব ভালো লাগে। ইভেন সালমান মুক্তাদির ইজ অলসো গুড। বাহ। বিশ্ব চলচ্চিত্রে 5 জন হ্যান্ডসাম ম্যানের নাম বলুন। লিওনার্ডো ডিক্যাপ্রিও, জর্জ ক্লুনি, টম ক্রুজ, শাহরুখ খান, ঋতিক রোশন। ও বাহ। আর বিশ্ব চলচ্চিত্রে 5 জন অপসরী সুন্দরী। অড্রে হ্যাপবার্ন, মেরিলিন মনরো, স্কারলেট জোহানসন একজন আমার খুব পছন্দের, এর মধ্যে মনিকা বেলুচি বললাম, মনিকা বেলুচি। হ্যাঁ হ্যাঁ। আর যদি আমি পাশের দেশ থেকে বলি তাহলে মাধুরী দীক্ষিত। হ্যাঁ। এক বসায় কতগুলো মিষ্টি খেতে পারবেন? হ্যাঁ, এক বছরে 10টা মিষ্টি খেতে পারবো। স্ট্রিট ফুড কোনটা বেশি প্রিয়? ফুচকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আপনাকে দেখে যখন কেউ জেলাস হয় সেই মুহূর্তে আপনার অনুভূতি কি? আমার খুব ভালো লাগে। যাকে দেখলে আপনার খুব হিংসে হয়? আমার কাউকে দেখলে হিংসা হয় না। নিজের টাকায় কেনা নিজেকে দেয়া সবচাইতে দামি উপহার কোনটা? নিজের টাকায় কেনা নিজেকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে, এখন থেকে অনেক বছর আগে যখন মোবাইল ফোনও ছিল না, তখন আমি টিউশনির টাকা জমিয়ে জমিয়ে কম্পিউটার কিনেছিলাম নিজের টাকায়। তখনকার সময়, এখন থেকে 20-25 বছর আগে, প্রায় 60,000 টাকা ছিল ওই সময়। আপনাকে এই ডিপার্টমেন্টগুলোতে মার্কস দিন 10-এর মধ্যে। নির্মাতা 6, স্ক্রিপ্ট রাইটার 4, অভিনেতা 2, মডেল মাইনাস। আচ্ছা, রাঁধুনি রাঁধুনি হচ্ছে 8। মোটিভেশনাল স্পিকার। আমি যেহেতু ভালো কথা বলতে পারি, আপনি বলছেন 8। বাহ। এবার কয়েকটি কেনর উত্তর দিন। মহানগর 3-র আপডেট পাচ্ছি না কেন? সারা দেশে এখন যা চলছে এরপর মনে হচ্ছে আসলে মহানগর 3 দরকার নেই সেটা। আপনার প্রথম সিনেমার খবর পাচ্ছি না কেন? খুবই শীঘ্রই পাবেন। আমি হোপফুলি ঘোষণা দিব হয়তো, বা ঘোষণা না দিয়ে বানাবো হয়তো। অভিনেতা আশফাক নিপুণকে কেন দেখছি না অনেকদিন ধরে? আশফাক নিপুণ অভিনয় পারেন না, সেজন্য দেখছেন না। কখনো যদি রোড ট্রিপে 2 জন পুরুষ কলিগকে নিয়ে যেতে বলা হয়, আপনি কাদেরকে নিয়ে যাবেন? একটা হচ্ছে আফরান নিশো, আরেকটা হচ্ছে যদি নিতে হয় তাহলে মোশাররফ করিম। কয়েকজন তারকার নাম বলবো, তারা যে পেশায় পরিচিত তার বাইরে অন্য কোন পেশায় গেলে তারা খুব ভালো করতেন? মোস্তফা সরোয়ার ফারুকী, ফাঁকিবাজ, নুসরাত ইমরোজ তিশা, বিজনেস, আদনান আল রাজীব। ও আর কিছু করতে পারতো না। হ্যাঁ, এটাই। হ্যাঁ, না, তার বাইরে? বিজনেস। ওকে। হ্যাঁ। মেহজাবিন চৌধুরী, ইনফ্লুয়েন্সার। রেদওয়ান রনি, আমার মনে হয় রেদওয়ানের শিক্ষক হতে পারতেন। মোস্তফা কামাল রাজ। জ্যাক ও বলটেজ, এখানে সকল সমস্যার সমাধান করা হয়। এই ধরনের একটা এজেন্সি দিলে ও ইমিডিয়েটলি আমার ধারণা খুব ভালো করতে, কারণ ও সমাধান খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। ওকে। শরাফ আহমেদ জীবন। শরাফ আহমেদ জীবন আমার মনে হয় যেটা সে এখন করছে সেটাই, অভিনয়। জয়া আহসান। পেটসদের যদি কোনো কিছু থাকতেন, বা পশুদের যত্ন নেওয়া বা এই ধরনের কোনো কিছু থাকলে ওটাতে উনি খুব ভালো করতে পারতেন। অপি করিম। অপি করিম সবচেয়ে ভালো যেটা করতে পারতেন সেটা তো উনি করছিলেন অলরেডি, শিক্ষকতা। মোশাররফ করিম। মোশাররফ করিম খুব ভালো করতে পারতেন যদি উনি গান গাইতেন। আফরান নিশো। আর কিচ্ছুতে না। রুমানা রশিদ ঈশিতা। ভেরি গুড এক্সিকিউটিভ, মানে আমি ধরেন কোনো একটা বিজনেসের মধ্যে ভেরি গুড, ওই বিজনেস রান করার জন্য যে ধরনের এক্সিকিউটিভদের দরকার হয়, ম্যানেজমেন্টের দরকার হয়, ওখানে খুব ভালো করতে পারে। চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী সবচেয়ে বেশি ভালো গান। জাকিয়া বাড়ি মোমো। মেবি হয়তো মোমো টিচার হতে পারতেন হয়তো। সাবিলা নূর। যদি পিএইচডি করে তাহলে আমি, বিকজ শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, ওর পড়াশোনায় ওর সিজিপিএ খুব ভালো, সো ও হয়তো ডক্টরেট করলে আমার মনে হয়। এলিতা করিম। না, এলিটার জন্মই হয়েছে আসলে সঙ্গীতের জন্য। আশফাক নিপুণ। আমি ফিল্ম মেকিং ছাড়া, আমার মনে হয় ফিল্ম মেকিং ছাড়া আমি খুব ভালো টিচার হতে পারতাম। আপনাকে আমাদের স্যান্টালিনা রূপকথায় পেয়ে খুবই ভালো লাগছে। আপনি কতটা এনজয় করলেন? এখন আমি বুঝতে পারছি আসলে ক্যামেরার সামনে পারফর্ম করা কত ডিফিকাল্ট। সো আসলে হ্যাটস অফ টু দেম যারা আসলে ক্যামেরার সামনে সব প্রতিভা থাকতে পারেন। না, আমার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর বিং হিয়ার। আর স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আজকে আমি আপনাদের চিয়া সিডকে বলা হয় সুপারফুড। সুপারফুড দিয়ে আমি একটা হাইড্রেটিং প্যাক তৈরি করে দেখাবো। বিশেষ করে শীতকালে এবং যখন কিনা বাতাসে আর্দ্রতা কম থাকে, তখন আমরা ময়েশ্চারকে লক করার জন্য
এই প্যাকের কোনো জুড়ি নেই। দেখুন তাহলে কেমন করে আপনি এই প্যাকটা বাড়িতেই তৈরি করবেন। এই প্যাকটা তৈরি করতে কি কি লাগছে সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দেব। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের মডেলের সাথে। আমাদের আজকের মডেল দিয়া। দিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? কি কি করছো দিয়া? আমি অনার্স ফাইনাল ইয়ার উদ্ভিদবিদ্যা থেকে করছি। তো আজকে আমি একটা হাইড্রেটিং প্যাক তৈরি করবো চিয়া সিড দিয়ে। চিয়া সিডকে সুপার ফুড বলা হয়, তুমি জানো। এটা খেতেও খুব ভালো। আমি বলে দিচ্ছি, যারা ওয়েট কন্ট্রোল করতে চান তারা এরকম করে 1 চামচ চিয়া সিড রাতে ভিজিয়ে রেখে দেবেন, সকালে 1 টেবিল চামচ লেবুর রসের সাথে মিশিয়ে 1 গ্লাস পানি দিয়ে খেয়ে নেবেন। তার আধা ঘন্টা পরে গিয়ে যদি ব্রেকফাস্ট করেন তাহলে ধীরে ধীরে দেখা যাবে স্লোলি আপনার ওজনটা কমে গেছে এবং আপনিও হেলদি থাকছেন। এটা স্কিনের জন্য খুব ভালো। আমি এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখাতে এটার কিন্তু টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। চিয়া সিডের সাথে আমি অ্যাড করব এখানে আমন্ডকে শুকিয়ে তারপর সেটা আমরা গ্রাইন্ড করে চেলে নিয়েছি। মিক্স করে নিচ্ছি ভালোভাবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তার পাশাপাশি আমি অ্যাড করবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা এত ভালো স্কিনের জন্য। অ্যালোভেরা স্কিনকে ময়েশ্চার দেয়, স্কিনের দাগ দূর করতে সাহায্য করে, সান ট্যান দূর করে। আর সুপার ফুড তো আমাদের রয়েছেই সাথে। ব্যাস এই কয়েকটা উপকরণ অ্যাড করলেই হয়ে গেল। আর বাড়িতে যদি এসেনশিয়াল অয়েল আপনাদের থাকে তাহলে একটু এসেনশিয়াল অয়েল আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ফ্রেগনেন্সটাও ভালো আসবে আর একটু অয়েলি ভাবটাও চলে আসবে। যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই চাইলে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, যে কোনো একটা অয়েল এখানে অ্যাড করতে পারে। আমি একটু এখানে অ্যাড করে নিচ্ছি অলিভ অয়েল। আমি কয়েকটা ড্রপ দিয়ে দিচ্ছি। আমাদের প্যাকটা কিন্তু এখন রেডি। জাস্ট কিভাবে আমরা ইউজ করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই আমরা দেখব। প্রিয় দর্শক, আজকে দেখলেন চিয়া সিড দিয়ে আমি একটা হাইড্রেটিং মাস্ক তৈরি করে দেখালাম। আশা করি বাড়িতে আপনারা নিজেই অ্যাপ্লাই করবেন। তো আপনি কেমন করে অ্যাপ্লাই করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা উপকরণই কিন্তু স্কিনের জন্য খুব ভালো। আমি ফেসের জাস্ট একটা পাশে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম দানাদারি থাকবে, যেহেতু চিয়া সিডটাকে আমি কোনো ব্লেন্ড করি নাই, কিছু করি নাই। এরকম একটু দানা 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 থাকবে। এইটাকে পুরো শুধু ফেসে না, ফেস, নেক, তারপরে হাত, বিশেষ করে হাতের যত্নটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হাতটা এক্সপোজ হয় বেশি। এই মাস্কটা আমরা চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারি। আর এটা স্কিনকে তো হাইড্রেট করবে, ব্রাইট করবে। এটা সপ্তাহে আমরা 2 দিন ইউজ করতে পারি। আর একবার তৈরি করে ফ্রিজে স্টোর করে 2 সপ্তাহের জন্য রাখতে পারি। তো এইভাবে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত রাখতে হবে। তারপর কিভাবে এটাকে তুলে ফেলতে হবে সেটা আমি দেখাচ্ছি। যেহেতু একটু এর মধ্যে গ্র্যানুয়েল আছে, একটু দানা আছে, তো আমরা যখন মাসাজ করব এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে স্কিনের সাথে পুরো মিশে গেছে। আর প্রত্যেকটা দানার মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার আছে। ওয়াটারগুলো আমাদের স্কিনের লেয়ারগুলোকে একদম ইপিডার্মিস, ডার্মিস, তারপরে কোলাজেনের ভেতরে প্রবেশ করে কোলাজেন বুস্ট করতেও হেল্প করে। এটাতে প্রচুর পরিমাণ মিনারেলস আছে, ভিটামিনস আছে, ডি তো আছে, আরও অনেক ভিটামিনস আছে। সেই জন্য চিয়া সিড আমি বলি, এটাকে আমি না, সবাই এটাকে সুপারফুড বলে। এটা সুপারফুড শুধু খাওয়ার জন্য না, লাগানোর জন্য। আমরা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বোথ ইউজ করতে পারি চিয়া সিডকে। তাহলে আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকবে।
আর উইন্টারে স্কিন কেয়ারটা খুব প্রয়োজন। আমরা সব সিজনেই দরকার, রেনি সিজনে একরকম, উইন্টারে একরকম, গরমে আরেক রকম। এক এক সময় আমাদের এক একভাবে ত্বকের যত্ন নিতে হবে। আর লাস্ট যেটা দরকার, খুব ভালো করে আপনারা বাড়িতে বেশি করে পানি দিয়ে ধুয়ে দেন, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। ময়শ্চারাইজারটা দিয়ে দিলাম, তাহলে স্কিনের একটা এক্সট্রা গ্লো চলে আসে। আমরা চাইলে ডেইলি যদি একটু নিজের প্রতি সচেতন হই এবং বুঝি, তাহলে আমরা আমাদের নিজের যত্ন নিজেই করতে পারি। দিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, দেখলেন আপনারা কিভাবে বাড়িতে আপনি চিয়া সিড দিয়ে একটা মাস্ক তৈরি করতে পারেন এবং নিজের উপর অ্যাপ্লাই করবেন কিভাবে, সেটাও দেখিয়েছি। তবে একটু নিয়ম করে করতে হবে। আমাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম, যে কোনো জিনিস আমরা শুরু করি কিন্তু শেষ করি না। আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন, যাদের ড্রাই স্কিন তারা 3 দিন, যাদের অয়েলি স্কিন তারা 2 দিন ব্যবহার করবেন, তবেই আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। দেখা হবে আবারও। আপনাদের সবার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এই পূর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে ডায়াবেটিক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। ডায়াবেটিকের মূল কারণ হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি, এটির নাম প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে বি কোষ যদি সঠিক পরিমাণ ইনসুলিন নিঃসৃত না করতে পারে, তার ফলে যে সমস্যা হয় সেটি হলো ডায়াবেটিস। সেজন্য আমাদেরকে এমনভাবে কিছু কাজ করতে হবে যার ফলে প্যানক্রিয়াসে প্রচুর চাপ সৃষ্টি হবে। প্রচুর চাপ সৃষ্টি হয়ে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা যখন বৃদ্ধি ঘটাতে পারবে, যার ফলে ইনসুলিন সিক্রিয়েশনকে ভারসাম্য অবস্থায় নিয়ে আসতে পারা যাবে খুব সহজেই। এজন্য আমরা ক্রস লেগ পজিশনে বসে চোখ বন্ধ করে প্রথম শ্বাস গ্রহণ করব। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করে শান্ত হব। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব। এটি প্রক্রিয়াটি 3 থেকে 4 মিনিট করবার পর আমরা একটি পেটের ব্যায়াম করব, যার ফলে আমাদের প্যানক্রিয়াসে চাপ সৃষ্টি করবে। এটি হলো আমরা পেটের মধ্যে শ্বাস নিয়ে আবার পেটকে চাপাবো, স্পাইনের মধ্যে কন্টিনিউ করতে থাকবো। লক্ষ্য করুন, পেটকে স্কুইজ করা এবং সম্প্রসারিত করা, চাপ করা, সম্প্রসারিত করা কন্টিনিউ করতে হবে। আমরা এইভাবে কন্টিনিউ করব। প্রথম চেষ্টা করব প্রতি রাউন্ডে 30 থেকে 40টি, তারপর বাড়াতে থাকব। শুধু পেটের মধ্যে আমাদের মনোযোগ থাকবে এই জায়গাটি। এটি আপনি যত বেশি করতে পারবেন তার ফলে প্যানক্রিয়াসের চাপ সৃষ্টি হবে। প্যানক্রিয়াসের চাপ সৃষ্টি হওয়ার ফলেই কিন্তু আমাদের ইনসুলিন সিক্রিয়েশনটি ভারসাম্য অবস্থায় আসবে। এটি আমরা 100-150 রাউন্ড প্রত্যেক দিন করে তারপরে আমরা পাকে ক্রস লেগ পজিশনে নিব। নিয়ে আমাদের এই জায়গাতে যেন চাপ সৃষ্টি হয় সেজন্য টুইস্ট করব। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু আমাদের এই জায়গাতে টুইস্ট হবার ফলে প্যানক্রিয়াসে চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে এই জায়গাটিতে কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটি কমপক্ষে 1 মিনিট সময় থেকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও করে নিব। এই 2 পাশটি হবার পর আমরা সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে পা শোল্ডার লেভেল থাকবে। হাত দুটো উপরের দিকে তুলে গভীরভাবে শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে হাঁটু ভেঙে হাতের পাতা দুটো একসাথে রেখে এই অবস্থায়ও আমরা টুইস্ট করব। আমাদের ডান হাতের কনুই বাম হাঁটুতে এবং বাম হাতের কনুই ডান হাঁটুতে উল্টা থাকবার ফলে আপনি লক্ষ্য করে দেখুন, এইভাবে টুইস্ট করার ফলে সম্পূর্ণ চাপ কিন্তু আমাদের প্যানক্রিয়াসে পড়ছে, যার ফলে এখান থেকে বেটা সেল বা অন্যান্য সেল যেগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এখানেও কমপক্ষে 1 মিনিট সময় থেকে একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও করে নিব। 2টি পাশ হয়ে যাওয়ার পর এবার আমরা পেটের উপর শুয়ে পড়ব। পেটের উপর শুয়ে হাঁটু ভেঙে পায়ের গোড়ালিকে 2টি হাত দিয়ে ধরে এবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে শরীরের ওজনটুকু, সবটুকু ওজন পেটের মধ্যে নিয়ে আসবো। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের পেটের মধ্যেই চাপ পড়ছে।
আমাদের যে গ্রন্থিটিকে আমরা বলেছি প্যানক্রিয়াস, সেখানে আমাদের চাপ সৃষ্টি করাটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনি যখন এটিকে সামনে এবং পেছনে মাসাজ করবার চেষ্টা করবেন, লক্ষ্য রাখুন এর ফলেই কিন্তু আমাদের প্যানক্রিয়াসের চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে ইনসুলিন সিক্রিয়েশন স্বাভাবিক এবং ভারসাম্য রক্ষা পাবে। এটিও কমপক্ষে কিছুক্ষণ করবার পর সামর্থ্য অনুযায়ী তারপর আমরা হাঁটু সোজা রেখে শরীরকে শিথিল অবস্থায় চলে যাব। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই উপভোগ করেছেন আজকের স্যান্ডালিনা রূপকথা। প্রিয় নির্মাতার সাথে জমিয়ে আড্ডা দিয়েছি এবং এরপর আপনাদের সবার জন্য ছিল দারুণ দারুণ সব বিউটি টিপস এবং নতুন কিছু ইয়োগা টিপস। আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন কোনো তারকা অতিথিকে সাথে নিয়ে, এবং সাথে থাকবে আরো নতুন কিছু ইয়োগা টিপস এবং বিউটি টিপস। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন মাছরাঙা টেলিভিশনের।